সকলোৱে মিলি গাইছে তেওঁৰে গান। বাহু তুলি তুলি গাঁও হবে মিলি তেওঁৰে জয় গান। জাতি উপজাতি সকলোৱে মিলি গাইছে তেওঁৰে গান। বাহু তুলি তুলি গাঁও হবে মিলি তেওঁৰে জয় গান। দয়াল হে, 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 দয়াল হে। শংখ বজোৱা, ঘণ্টা বজোৱা, বজোৱা মৃদঙ্গ তাল। বাহু তুলি তুলি গাঁও হবে মিলি তেওঁৰে জয় গান। শংখ বজোৱা, ঘণ্টা বজোৱা, বজোৱা মৃদঙ্গ তাল। বাহু তুলি তুলি গাঁও হবে মিলি তেওঁৰে জয় গান। দয়াল হে, 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 দয়াল হে। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। আসাম থেকে শ্রদ্ধেয় ভক্তিমতী রুনুমণি নায়ক মা খুব সুন্দর একটি অসমীয়া ভাষায় একটি ভজন ঠাকুরের চরণে অঞ্জলি নিবেদন করলেন। খুব সুন্দর কথা, খুব সুন্দর সুর এবং খুব সুন্দর ভক্তি এবং নিষ্ঠা একটি ভাব নিয়ে মায়ের সঙ্গীতটি নিবেদন করলেন ঠাকুরের চরণে। আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে গেলাম, আনন্দিত হলাম। এবং যদিও অসমীয়া ভাষায় বাংলা ভাষার সঙ্গে অনেকটাই সম্পর্ক, প্রত্যেকটি কথা সুন্দরভাবে আমরা বুঝতে পারি। খুব সুন্দর হয়েছে। পরমপিতার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখ শান্তি আনন্দের জন্য প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। দুনিয়া পরিবেশন খুব ভাল লাগে। ভালো থাকিব, সুস্থ থাকিব। আৰু নৱদ্বীপ সৎসংগ বিহাৰৰ পক্ষৰ পৰা আপোনাক আন্তৰিক জয় জনাইছো। এনেকৈ সহযোগিতাৰ মাধ্যমত পাই থাকো প্ৰাৰ্থনা কৰিছো। জয় গুৰু মা, ভালে থাকিব। জয় গুরু দাদা, জয় গুরু। পরবর্তী সঙ্গীত নিবেদন করার জন্য আহ্বান করছি সমাপনী সঙ্গীত আজকে অনুষ্ঠানে। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের সমাপনী সঙ্গীত নগাঁও আসাম থেকে ভক্তিমতী শ্রদ্ধেয়া বিউটি বণিক মাকে আহ্বান করছি একটি সঙ্গীত ঠাকুরের চরণে নিবেদন রাখার জন্য। জয় গুরু মা। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয়।
সবার ভালো করে নিবেদন তারি ভালোবাসা। সবার ভালো করে নিবেদন তারি ভালোবাসা। ভালোই যদি চাস, ওরে মনে ভালোই যদি চাস, ভালোই যদি চাস, ওরে মনে ভালোই যদি চাস। সবার ভালো করে নিবেদন তারি ভালোবাসা। সবার ভালো করে নিবেদন তারি আগে ভালোবাসলে পরে ভুবন হবে আপন। আগে ভালোবাসলে পরে ভুবন হবে আপন। ভালো করে জানতে ভালো যাবে ভালো করে জানতে ভালো যাবে সবার ভালো করে নিবেদন তারি ভালোবাসা। সবার ভালো করে নিবেদন তারি ভালোবাসা। ভালোই যদি চাস, ওরে মনে ভালোই যদি চাস, ভালোই যদি চাস, ওরে মনে ভালোই যদি চাস। সবার ভালো করে নিবেদন তারি সবার ভালো করে নিবেদন তারি ভালোই যদি চাস, ওরে মনে ভালোই যদি চাস, ভালোই যদি চাস, ওরে মনে ভালোই যদি চাস। সবার ভালো করে নিবেদন তারি দাদা। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। নগাঁও আসাম থেকে শ্রদ্ধেয় ভক্তিমতী বিউটি বণিক মা।
পূজনীয় অবিন দাদা রচিত একটি অপূর্ব সুন্দর সঙ্গীত, সমাপনী সঙ্গীত ঠাকুরের চরণে নিবেদন রাখলেন এবং মার সঙ্গে সহযোগিতা করলেন ওনার পরিবার থেকে সবাই মিলে, পরিবারের সকলেই মিলে সমাপনী সঙ্গীত নিবেদন করলেন। খুব সুন্দর হয়েছে, অপূর্ব সিলেকশন এবং খুব সুন্দর শোনা গেছে। কথাগুলিও যেরকম, সুরও সেরকম। খুব সুন্দর বাদ্যযন্ত্র বাজিয়ে মা নিজে হারমোনিয়াম বাজিয়ে এবং সঙ্গে আয়োজন হাততালি দিয়ে এই সঙ্গীতটি নিবেদন রেখেছেন। কথাগুলি খুব সুন্দর। এই সঙ্গীতটি আমরা যতবার শুনি আরো আরো শোনার একটা ভাব ভিতরে জেগে ওঠে। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যেজন তারই ভালোবাস, সকল কর্মে সব সাধনে সকল চিন্তা আচরণে থাক তাহারি চরণ ধ্যানে বুঝিও বিশ্বাস। খুব সুন্দর সিলেকশন হয়েছে মা। তিনি ছাড়া আর কি ওরে ভালোবাসায় পূর্ণ করে সদাই প্রেমে রাখেন করে, একমাত্র ঠাকুর। এই সঙ্গীতের মাধ্যমে প্রকাশ পেল। আমি পরমপিতা রাতুল চরণে শ্রদ্ধা বিউটি বণিক মা ব্যক্তিগত এবং পরিবার পারিপার্শ্বিক মঙ্গল কামনা করি, সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি। শ্রী ঠাকুরের রাতুল চরণে সবাইকে নিয়ে ভালো থাকবেন। নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে মাকে ধন্যবাদ জানাই, জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই এবং পরবর্তীতেও আপনাকে যেন আমরা এই লিঙ্কে বিভিন্ন পরিবেশনের মাধ্যমে পাই এই আশায় রাখছি। জয়গুরু মা। খুব সুন্দর। জয়গুরু দাদা, সবাইকে জয়গুরু। আজকের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে পরপর 4টি সঙ্গীত আমরা শুনলাম। উদ্বোধনী সঙ্গীত একটি বরগীত দিয়ে শুরু হয়েছে, মহাপুরুষ রচিত। শিবসাগর আসাম থেকে শ্রদ্ধা ভক্তিমতী স্নিগ্ধা বড়ুয়া মা, এবং তার পরবর্তীতে দ্বিতীয় সঙ্গীত ঠাকুরের চরণে নিবেদন রেখেছেন কুন্তিঘাট পশ্চিমবঙ্গ থেকে ভক্তিমতী শ্রদ্ধা টুম্পা ঘোষ মা, এবং তার পরবর্তীতে একটি সঙ্গীত অসমীয়া ভাষায় নিবেদন রেখেছেন শ্রদ্ধা রুনুমণি নায়ক মা আসাম থেকে, এবং সমাপনী সঙ্গীত শ্রদ্ধা বিউটি বণিক মা নগাঁও আসাম থেকে একটি সঙ্গীত ঠাকুরের চরণে অঞ্জলি নিবেদন করলেন। প্রত্যেকটি সঙ্গীত খুব সুন্দর হয়েছে। প্রত্যেককে আবারও আমি জয়গুরু জানিয়ে প্রত্যেকেরই ব্যক্তিগত পরিবার পারিপার্শ্বিক সবাই মঙ্গল কামনা করি শ্রী ঠাকুরের রাতুল চরণে। আমরা পরবর্তী কার্যসূচিতে এখন প্রবেশ করব ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট প্রসঙ্গের বিষয়ে কত কথা মনে পড়ে। সাক্ষাৎ দর্শনের ঘটনা, আজ 43তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি। শ্রী ঠাকুরের অনুলেখক 1949 সাল থেকে 1969 সাল। শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। দাদার সঙ্গে এর আগে যেদিন আমার কথা হলো, হঠাৎ করে কথায় কথায় শুনতে পেলাম যে আগামীতে যে উৎসব আছে দেওঘরে, সেই উৎসবে যদি আমরা অর্ঘ্য দিতে চাই তাহলে কিভাবে দেওয়া যেতে পারে। তো আমাদের শ্রদ্ধা মণিলাল দাদা বললেন, হ্যাঁ, ব্যক্তিগতভাবে খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে এবং আপনি ইচ্ছা করলে আমি আমার কোড নাম্বারও দিতে পারেন, ফ্যামিলি কোড নাম্বার দেওঘরে। আমি বললাম, হ্যাঁ, এটা তো খুব সুন্দর। সেই কোড নাম্বারটা যদি আমাকে দেওয়া যায় এবং যদি আমরা যদি লিঙ্কেও সেটা দিয়ে দিই, কিন্তু আমি লিঙ্কে দেওয়া হয়নি, কিন্তু আমি তাই এখানে সবাইকে আমি সেই কোড নাম্বারটি মেসেজ বক্সে লিখে দেবো। আপনারা যদি কেউ ঠাকুর বাড়িতে মানে এই উৎসবের পারপাসে, উৎসবের জন্য মনির শ্রদ্ধা মণিলাল দাদার মাধ্যমে অর্ঘ্য দেওয়ার কথা যদি কেউ ভাবেন, তাহলে সেই কোড নাম্বারে অর্ঘ্য দেওয়া যেতে পারে। আমি এখনই মেসেজ বক্সে লিখে দেবো কোড নাম্বারটি 0000094150। এই কোড নাম্বারটা আমি আবারও লিখে দিব, ওনার নাম লিখে দিব। তো এখন আমরা ঠাকুরের কথা শুনবো, কত কথা মনে পড়ে। সাক্ষাৎ দর্শনের ঘটনা। আমি আহ্বান করছি রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জয়গুরু দাদা। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয়গুরু। আপনার অডিওটি অফ হয়ে আছে নাকি? জয়গুরু দাদা। অডিও ভিডিও অফ করা আছে দাদা। হ্যাঁ, অডিও অন হচ্ছে। শোনা যাচ্ছে?
শোনা যাচ্ছে কিন্তু ভিডিওটা হ্যাঁ হ্যাঁ সুন্দর শোনা যাচ্ছে, দেখা এবার যাচ্ছে। এবার ঠিক আছে দাদা, এবার ঠিক আছে, এবার খুব সুন্দর, ঠিক আছে। আজকে বুধবার 2024 25শে সেপ্টেম্বর, নবদ্বীপে 1199তম দিন চলছে। 3.5 বছর হয়ে গেছে, এনারা কন্টিনিউ করে যাচ্ছেন। এনাদের ধৈর্যের, এনাদের এই যে ক্রমাগতি, এর আমি প্রশংসা করি এবং বারে বারে আমার মাথা নত হয়ে আসছে। এই যে অধ্যবসায়, এই অধ্যবসায়ের মূল্য অনেক অনেক অনেক। আমার আজকে 43তম পর্ব চলছে। 43 সপ্তাহ ধরে প্রত্যেক সপ্তাহে একদিন করে আজকে 43তম চলছে। আজকে আমি ইচ্ছা ছিল সৎসঙ্গের মধ্যে 2জন বিশিষ্ট লোকের আলোচনা করার, সময় হবে কিনা জানি না। তো প্রথম যার আলোচনা করতে চাচ্ছি তিনি হচ্ছেন E.J. স্পেন্সার। ই মানে এডমান্ড, যে মানে জোসেফ, আর হচ্ছে স্পেন্সার, এডমান্ড জোসেফ স্পেন্সার। ইনি আমার মনে হয় সবচেয়ে প্রথম লোক যিনি সাহেব হিসাবে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এসে দীক্ষা নেন। হাউজারম্যানরা ওনার কয়েকদিন পরে দীক্ষা নেন, কিন্তু স্পেন্সারই আগে সবচেয়ে দীক্ষা নেন। স্পেন্সারদের আগে সবচেয়ে পাবনা গিয়েছিলেন। 1945 সালে ওনারা ডায়মন্ড হারবার থেকে গাড়ি করে যাচ্ছিলেন। উনি আমেরিকা থেকে নিযুক্ত, আমেরিকান ফিল্ড সার্ভিস বলে একটা কোম্পানি আছে, যুদ্ধে যারা হতাহত হয়েছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য আমেরিকান সরকার বা ব্রিটিশ সরকার তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তারা ডায়মন্ড হারবার থেকে একটা গাড়ি করে যাচ্ছিল কলকাতার দিকে। পথে দেখলো এক জায়গায় খুব সৎসঙ্গ হচ্ছে। পেশার দেই প্রথম নেমে জিজ্ঞাসা করুন এখানে কি হচ্ছে, এই ছবিটা কার, এত সুন্দর ছবি। তখন ওইখানকার যারা গ্রামবাসী যারা ছিল তারা আধো আধো ইংরেজিতে পেশার দেখে বললেন ইনি আমাদের গুরুদেব শেষে ঠাকুর, এবং আরো কথায় কথায় বললেন ইনি যিশু, ইনি বুদ্ধ, ইনি শ্রীকৃষ্ণ, ইত্যাদি ইত্যাদি। ইনি আমাদের আইডিয়াল আদর্শ। আমরা খোল, করতাল, মাদল ইত্যাদি নিয়ে তার গান করে তার গুণগান করি। পেশারদা শুনে অবাক হয়ে গেলেন, দেখে অবাক হয়ে গেলেন। তার সাথে আরো অনেক সাহেব ছিল, তারাও দেখলেন। কিন্তু পেশারদার মনের মধ্যে গেঁথে গেল যে কে এই লোক। তিনি সব ঠিকানা নিলেন, ঠিকানা নিয়ে কলকাতার 68 মির্জাপুর স্ট্রিটে আসলেন। সেখানে যতীন দাসদা ছিলেন, সৎসঙ্গের একজন ঋত্বিক, এবং লিডস ইউনিভার্সিটি থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে জ্যোতি হয়ে আছেন, জ্যোতি হয়েছিলেন পরবর্তী সময়ে, এখন নয়, তখন নয়। তো তিনি তাকে খবর দিলেন এবং তাকে পাবনা যাওয়ার কথা বললেন, এবং পাবনা উনি গেলেন। খুব সময় যতীন দেই তাকে দীক্ষা দিয়েছিলেন, আমার মনে নাই, যতীন দেই তাকে দীক্ষা দিয়েছিলেন। এবং উনি দীক্ষা নিলেন, ঠাকুর কাছে থাকলেন, সঙ্গ করলেন, কথাবার্তা বললেন, ঠাকুরের মহিমা উপলব্ধি করতে পারলেন। তারপর তিনি কলকাতা চলে এসে হাউজারম্যান তাকে কনভিন্স করেন, তাদের টিকিট হয়ে গেছে, তারা চলে যাবে আমেরিকায়, জাহাজের সিট পাওয়া যাবে না যদি সেদিন না যায়। কিন্তু স্পেন্সার দা এমনভাবে হাউজারম্যান দাকে কনভিন্স করলেন যে তুমি যদি না যাও জীবনে তুমি একটা মস্ত জিনিস হারাবে, যেটা কোনোদিন তুমি আর পাবে না। পেশার সাথে হাউজারম্যান খুব ভাব ছিল। পেশারদার তারপর ওইখান থেকে চলে হাউজারম্যান দাকে নিয়ে চলে গেলেন পাবনাতে। হাউজারম্যান দাও দীক্ষা নিলেন। এই দুজনে তারা দেহঘরে থেকে গেলেন।
মিস্টার স্পেন্সার হচ্ছেন হার্ভার্ড ইউনিভার্সিটির MA, খুব শিক্ষিত মার্জিত লোক। এই স্পেন্সারদের সাথে আমার 1949 সালে কলকাতা কলেজ স্কোয়ারের মধ্যে দেখা হয়েছিল। উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন দেওঘরে যাওয়ার জন্য, এবং কিভাবে প্রকৃত মানুষ হওয়া যায় এই প্রশ্নের উত্তর শ্রী ঠাকুরই বলতে পারবেন, সেটাও বলেছিলেন। স্পেন্সারদা দেখতে শুনতে খুব লম্বা চড়া, স্লিম ফিগার। তিনি ঠাকুর সাথে থাকতে লাগলেন। স্পেন্সারদা মাঝে মাঝে বাইরে চলে যেতেন, সত্যের সন্ধান করতেন উনি। আমি স্পেন্সারদার স্ত্রীকে দেখেছি, অপূর্ব সুন্দরী মহিলা, বর্দার বাড়িতে থাকতেন তখন। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার মুখশ্রী, এত সুন্দর স্বাস্থ্য আমি এরকম দেখি নাই। আমি সুশীল চন্দ্র বসু মহাদের কাছে শুনেছি, স্পেন্সারদার স্ত্রী বললেন, তুমি আমার সাথে আমেরিকায় চলো। স্পেন্সারদা ঠাকুরকে ছেড়ে যেতে চাননি। তখন তার স্ত্রী বললেন, তুমি যদি না যাও তাহলে আমি চলে যাব। স্পেন্সারদা সেই দিন তার স্ত্রীকে স্টিমারে পৌঁছে দিলেন। স্ত্রী চলে গেল একা একা। তারপরে স্পেন্সারদা এসে বিছনায় শুয়ে পড়লেন। তখন থেকেই তার মনটা ভীষণ ভীষণ একটা খারাপ লেগেছিল। যাই হোক, এখানে বউর সাথে তার ছিন্ন হয়ে গেল, তিনি আর আমেরিকাতে দিকে যেতে পারেননি। তিনি ঠাকুর কাছে রয়ে গেলেন, ঠাকুরকে ভালোবেসে। তিনি মাঝে মাঝে এদিক ওদিক চলে যেতেন। আমার মনে আছে, আমি তখন পার্লারে বসা, 1961 সালের 12ই আগস্ট। স্পেন্সারদা পার্লারের ওই কোনায় এসে দাঁড়ালেন, সন্ধ্যা হয় এমন সময়। তিনি আলমোড়া গিয়েছিলেন দেওঘরে, কাউকে না বলে চলে গেছিলেন। এইভাবে মাঝে মাঝে ঘুরতেন, হিমালয়ও গেছিলেন। তো স্পেন্সারদার পরনে একটা প্যান্ট ছিল, একটু নোংরা জামা কাপড় ছিল, অপরিষ্কার। তিনি দূরে পার্লারের সামনে দাঁড়িয়ে আছেন 1961 সালের 11ই আগস্ট। হঠাৎ ঠাকুর স্পেন্সারদাকে দেখলেন, দেখে বললেন কি জানেন, ওই কেরে, এরম করে উঠলেন, ওই কেরে। স্পেন্সারদা পার্লারের দরজার সামনে ছিল, জানার কাছে দাঁড়িয়ে। ওই কেরে বললেন, এমন সুন্দর ভাবে বললেন, দাদা আপনারা কি বলবো। ওই ডাক শুনে আমি অবাক হয়ে গেলাম। ঠাকুর স্পেন্সারদাকে দেখলেন অনেকদিন পরে। তারপরে এরম করে হাত বাড়ালেন, চুমু খাবো। হ্যাঁ, চুমু খাবো। ঠাকুর কইতেছেন, একটা বেটা ছেলে মানুষ, ঠাকুর স্বয়ং পুরুষ মানুষ, আর স্পেন্সারও পুরুষ মানুষকে চুমু খাবে, এ কেমন কথা। আমি তো অবাক হয়ে গেলাম। এরম করে হাত বাড়ায় আছেন। স্পেন্সারদা পার্লারের বাইরে আছেন, আসছে ঘরে ঢুকলেন। ঠাকুর এরম করে ধরে, স্পেন্সারদাকে এরম করে দুই হাতে ধরে, দুই গালে দুইটা চুমু খাইলেন। মারে মা, আমি কি বলবো আপনাদের দাদা, আমি অবাক হয়ে গেলাম ওই দৃশ্য দেখে। পিতৃষ্ণ কাকে বলে? একজন চলে গেলে তার যে ঠাকুরের যে বেদনা, তাকে ফিরে পাওয়ার পরে আবার তার যে আনন্দ। স্পেন্সারদাকে জড়িয়ে ধরে দুই গালে দুইটা চুমু খেলেন। স্পেন্সারদের ড্রেসটা অপরিষ্কার ছিল, ঠাকুর সেসব কিছু দেখেননি। ঠাকুর চুমু খেলেন, কেমন আছো? ভালো। তোমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, একজনকে বললেন একে হাউজুমানদের বাড়ি নিয়ে যা, ভালো করে যত্ন কর, চ্যান করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দে, শরীরটা ঠিক করো। এই বলে শ্রী দয়াল ঠাকুর আমার পিতার মতো স্নেহ দিয়ে, আদর সোহাগ দিয়ে স্পেন্সারদাকে পাঠিয়ে দিলেন হাউজুমানদের বাড়িতে, অক্ষয় লজে, ডাক বাংলার অপোজিটে, রুইনি রোডের উপরে সেই বাড়িটা। এইভাবে স্পেন্সারকে সম্বোধন করেছিলেন। এই স্পেন্সারদা ঋত্বিক হয়েছিলেন। এই স্পেন্সারদা বড় বড় মিটিং এ, যখন প্যান্ডেলে মিটিং হতো,
ভারতবর্ষের রাষ্ট্রনায়কগণ যখন আসতেন, বড় বড় মন্ত্রীরা যখন আসতেন, তখন তো একটা সারা পড়ে যেত, সারা পড়ে যেত। সুশীলদা দিল্লি থেকে সমস্ত বড় বড় যারা মিনিস্টার, সেন্ট্রাল মন্ত্রী, এদের সাথে যোগাযোগ করে এদেরকে পাঠাতেন। আর আনন্দবাজার, যুগান্তর, বিভিন্ন পত্রিকাতে, ইংরেজি পত্রিকাতে, বাংলা পত্রিকাতে সেসব খবরগুলি প্রকাশিত হতো। সারা ভারতবর্ষের লোকের একটা দৃষ্টি ছিল। দুঃখের বিষয়, আমি নাম বলছি না, তারপর হলো কি এদেরকে আনা বন্ধ হয়ে গেল। সুশীলদেও চলে গেলেন, এদের আনাও বন্ধ হয়ে গেল। জাগিয়ে সেসব বিষয়ে আমি বলতে চাচ্ছি না। তবে বড় বড় লোক যারা আসতেন, এতে একটা সুবিধা হইতো কি, সকলের একটা অ্যাট্রাকশন ছিল। বড় বড় লোক, বিভিন্ন প্রদেশের মন্ত্রীরা, বড় বড় শিক্ষিতরা, বড় বড় সাহিত্যিকরা, এরা সমস্ত আসতেন। তখন আশ্রমে বিরাট উৎসব হতো। সমস্ত ভারতবর্ষের দৃষ্টি, লোকেদের দৃষ্টি সেই পেপারের দিকে থাকতো, সেই দেওঘরের দিকে থাকতো। এরকম ভাবে হাউস স্পেন্সার সাহেব তখন ওইসব বড় বড় মিটিং এ সেই প্যান্ডেলে দাঁড়িয়ে, কি বলবো আপনাদের দাদা, 5-7 মিনিট বক্তৃতা করতেন, বেশিক্ষণ নয়। আর সমস্ত মানুষ অবাক হয়ে শুনতো। এত সুন্দর ইংরেজি, এত সুন্দর স্পষ্ট ভাষা, এত সুন্দর ঠাকুরের ব্যাখ্যা করতেন, ঠাকুরের ভাবধারা নিয়ে বলতেন। সমস্ত মানুষ একদম অবাক হয়ে যেত আর হাততালি দিত। এটা আমি নিজে স্পেন্সারদাকে কয়েকবার বক্তৃতা দিতে শুনেছি। স্পেন্সারদা আমাদের সৎসঙ্গে যে পত্রিকা বেরোয়, বর্তমানে লাইগেট যেটা বেরোয়, স্পেন্সারদের যে ফার্স্ট ম্যান, যিনি তার এডিটর ছিলেন, এবং একটা সাইক্লোস্টাইল মেশিনে, তখন ছাপা হতো না, সাইক্লোস্টাইল মেশিনে নিজেই সব লিখতেন, রূপ দেখতেন, সবকিছু করতেন নিজে। সাইক্লোস্টাইল মেশিনে ঘুরিয়ে 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 অনেকগুলি পেপার বের করতেন। সেসব পেপার তখন ডিস্ট্রিবিউট করা হতো। লাইগেট প্রথম অবস্থায় এরকম ভাবে চালু হয়েছিল, তারপর সেটা ছাপা হয়। আর স্পেন্সার দেয় এটা সর্বময় কর্তা ছিলেন তখন। ঠাকুরের ভাবধারা তিনি এত সুন্দর বুঝতেন, সে আর বলার নয়। তিনি বাংলাও শিখেছিলেন একটু একটু করে। আমার মনে আছে দারোয়ার পারে সৎসঙ্গের পূর্ব দিকে, আশ্রম পূর্ব দিকে দারোয়া নদী আছে। দারোয়া নদীতে যেতে গেলে পোস্ট অফিসের পাশ দিয়ে, সর্দার বাড়ির পাশ দিয়ে, সে দারোয়া নদীর পাশে তিনি চলে যেতেন। সেখানে একটা পাহাড়ের মধ্যে বসতেন, উঁচু ঢিবার মধ্যে বসতেন। বসে ঠাকুরের বই ছিল অনুশ্রুতি বলে নাম, ছড়ার বই। এটা 8-10 খণ্ডে বেরিয়েছে, কয়েক হাজার ছড়া। যেমন মাতৃভক্তি অসূর্যত, সেই ছেলে হয় কৃতিতত, এইসব ছড়াগুলো সমস্ত অনুশ্রুতির বইয়ের মধ্যে আছে। যেসব ছড়াগুলো আজকাল ঠাকুর বাংলাতে বিভিন্ন জায়গাতে কাঠের বাঁধানো ইয়েতে দিয়ে লেখা আছে। একটা আশ্রমের লোক যখন ওইদিকে পরে ওদিকে ঘুরে আসে, তাদের একটা আইডিয়া হয়। সেই সমস্ত ছড়াগুলো অনুশ্রুতি বইয়ের মধ্যে 9 খণ্ড না 10 খণ্ডের মধ্যে, 8 হতে 10 খণ্ডের মধ্যে, আমার মনে নাই ঠিক, কয়েক হাজার, 5-6 হাজার সেই ছড়া বই ছিল। তো স্পেন্সার সাহেব একটা বই, অনুশ্রুতি বই নিয়ে সেই দারোয়ার পাড়ে চলে যেতেন। একটা কাঠপেন্সিল ছিল আর একটা খাতা ছিল। তিনি একটু একটু বাংলা পড়তে পারতেন। ওই অনুশ্রুতিগুলি তিনি বই থেকে তিনি ইংরেজিতে ট্রান্সলেট করেন। কি বলবো আপনাদের, একদিন ট্রান্সলেট করে ফেরার পথে সর্দার বাড়ি দিয়ে যখন আসতেন, সর্দার বাড়ির পরের বাড়িটা ছিল বিশ্রাম কুটির। এখন আর সেই বাড়িটা নাই, সেই বাড়িটা ভেঙে নূতন হয়ে গেছে। সেইখানে থাকতেন আমাদের অজয় দা ইঞ্জিনিয়ার, তার বাবা শচীন দা জজ, শচীন দা জজ, তার ছেলে হচ্ছেন ইঞ্জিনিয়ার অজয় গাঙ্গুলি দা। শচীন দার সাথে সেই স্পেন্সার সাহেবের দেখা হলো রাস্তার মধ্যে। শচীন দা তাকে বাড়ি নিয়ে গেলেন,
বিশ্রাম কুটিরে, সর্দার বাড়ির সামনে পূর্ব দিকে যে বাড়িটা বিশ্রাম কুটির ছিল, এখন সেটা নাই। যা গিয়ে সেই বাড়িতে নিয়ে গিয়ে বসালেন, বসিয়ে ইংরেজি বাণীগুলি দেখলেন কেমন করে ট্রান্সলেট করেছেন। শচীন দে অবাক হয়ে গেল, এত সুন্দর অনুবাদ করেছেন। অনুশ্রুতি বইয়ের বাণীগুলো, অনেকগুলি বাণী ট্রান্সলেট করেছেন একটা সামান্য খাতা এবং একটা পেন্সিল দিয়ে। শচীন দা সেই কথাটা শেষে ঠাকুরের কাছে গিয়ে ব্যক্ত করলেন, ঠাকুর আমি অবাক হয়ে গেলাম, পেনসার দা একটা খাতা পেন্সিল নিয়ে দারোয়ার পারে চলে যান, সেখানে একটা পাহাড়ের মধ্যে বসেন, উঁচু ঢিলা শিলের মধ্যে বসে বসে ওগুলি অনুবাদ করেন। আমি দেখলাম এত সুন্দর, এত ভালো লাগলো, আমি অবাক হয়ে গেলাম। ঠাকুর শুনে হাসলেন আর বললেন, আমি আপনাকে একটা কলম, একটা খাতাও দিতে পারি, আমি দিলে স্পেন্সার নেবে না। আপনার যদি পেন্সারকে ইচ্ছা করে দিতে পারেন, আমার নাম করবেন না। বলে কেন কেন কেন? ও স্পেন্সার মনে করে গুরুর জিনিস নিতে নাই, গুরুকে দিতে হয়, সেজন্য আমি দিলে পাশে নাও নিতে পারে। কেননা ওর ধারণা গুরুর জিনিস কখনো নিতে নাই, গুরুকে বরং দিতে হয়। সেই স্পেন্সার সাহেব শচীন দে এই কথা ঠাকুর কাছে বললেন, ঠাকুর খুব খুশি হলেন। এই ইংরেজিগুলো দুই একটা বাণীও আমি দেখেছি। আর ওইখানে আমাদের সৎসঙ্গের একজন কর্মী, তার নাম হচ্ছে বলাই সামন্ত। বলাই সামন্ত সেই দারোয়ার পারে যেত, তখন সৎসঙ্গের মধ্যে সবে মাত্র ওই দারোয়া নদী থেকে পাইপ ঢুকে ভিতরে নদীর মধ্যে পাইপ ঢুকিয়ে যন্ত্রের সাহায্যে সেই জল পাইপ দিয়ে দেওঘরে নিয়ে যেত আমাদের আশ্রমে। সারা দেওঘরে টাউনে কোনো জল ছিল না, কুয়া দিয়ে ওরা কাজ চালাইতো। আমাদের ইঞ্জিনিয়ার অজয় কুমার গাঙ্গুলি দেখে, ঠাকুর বললেন দারোয়া থেকে জল আনা যায় না। বলে কেমন করে? ওখানে গিয়ে দারোয়ার মাটির নিচে পাইপ বসিয়ে দাও, আর সেই পাইপের পাশে দারোয়া নদীর তীরের মধ্যে একটা জায়গাতে একটা পাম্প লাগাও, পাম্প লাগিয়ে সেখান থেকে জল তুলে পাইপের সাহায্যে ওই ক্ষেতের মধ্যে দিয়ে এনে এনে রাস্তার ভিতর দিয়ে এনে এনে বড় বাংলাতে ফেলো। অযোধ্যা সেটা করেছিলেন ঠাকুরের নির্দেশে। তখন দেওঘরে টাউনে কোনো জল ছিল না। অযোধ্যার এই কাণ্ড কারখানা দেখে টাউনের বড় বড় ইঞ্জিনিয়াররা, বিহারের বড় বড় ইঞ্জিনিয়াররা ভাবলো কেমন করে আমরা দেওঘরের টাউনে জল সরবরাহ করতে পারি। অযোধ্যাকে নিয়ে গেলেন। অযোধ্যা গিয়ে সেই পাহাড়ে, নন্দন পাহাড়ের ওইখানে গিয়ে একটা বিরাট ট্যাঙ্ক হলো, নিচে একটা দারোয়া নদীর ওইখান থেকে জলটা তুলে ট্যাঙ্কে রাখতো, সেই ট্যাঙ্ক থেকে সারা দেওঘরে পরে জল সাপ্লাই করা হতো। এটার মূল হলেন শ্রী ঠাকুর, মূল হলেন শ্রী অজয়দা, আমাদের শ্রী শব্দ অজয়দা ইঞ্জিনিয়ার। ঠাকুরের বুদ্ধিতে এটা করেছিল। সেই আমাদের যখন বলাইদা, সেই যখন পাম্প চালাতে যেত সকাল সন্ধ্যায় দুবেলায় দেওঘরে আমাদের ঠাকুর বাংলাদেশের জল সাপ্লাই করা হতো। খুব সুন্দর জল ঘরে ঘরে চলে যেত, বর্দার বাড়ি পর্যন্ত নেওয়া হয়ে গেছিল। সেই জল সাপ্লাই করতো কে? বলাইদা তিলক বলে একটা ছেলে ছিল, তিলু। ওই বলাইদা করতেন কি, ওই সন্ধ্যাবেলা চলে যেতেন, সারা রাত ওখানে থাকতেন এবং সকাল বিকাল দুই বেলায় যেতেন। বলাইদার সাথে স্পেন্সারের খুব ভাব ছিল। বলাইদা মুড়ি আর চপ নিয়ে যেত, মুড়ি আর চপ দুজনে স্পেন্সারদার বলাইদা দুজনে মিলে খেত। বলাইদা ইংরেজিতে ভালো কথা বলতে পারতো না, কিন্তু কেন জানি না বলাইদার সাথে স্পেন্সারদার এত ভাব হয়ে গেছিল, দুজনে কথা বলতো আর বলাইদা স্পেন্সারদা বলতে অজ্ঞান। এখন সেই বলাইদা দাসবিলাতে থাকে, বলাইদার এখন আমাদের মধ্যে নাই, কিন্তু তার সেবা আমরা সকলেই পেয়েছি। বলাইদার ছেলে প্রসূন বলে নাম, প্রসূন। ওরা এক ভাই, 3 না 4 বোন।
বোনদের বিয়ে হয়ে গেছে, খুব সুন্দরী সুন্দরী সব ছিল। আর প্রসূন নিজে এখন সেই দাসবিলেতে থাকে, একই বাড়িতে বলা যায় যেখানে ছিলেন সেখান থেকে আমাদের ফিরন্ত বিষয়ে কাজ করে বলা যার ছেলে প্রসূন সামন্ত। সেই বলাজার সাথে স্পেন্সারদার খুব ভাব ছিল, বিকালবেলা দুজনে গিয়ে বসতেন আর এই কাজ করতেন। আমার মনে আছে স্পেন্সারদা আমাদের 1922 সালে হাউজারমানদা জন্মগ্রহণ করেন আমেরিকাতে, ওহিওতে। আর স্পেন্সারদা তার কয়েক বছর আগে জন্মগ্রহণ করেন আমেরিকাতে। স্পেন্সারদা 1996 সালের আমার মনে আছে 22শে ডিসেম্বর, 1996 সালের 22শে ডিসেম্বর, প্রায় 94-95 বছর বয়সে তিনি দেহ রক্ষা করেন অনন্য ধামে। মিত্রলজ বলে, মিত্রলজটা একটা হাসপাতাল হয়ে গেছে এখন, পূজনীয় কাজল দাস সেটা পরিচালনা করেন। ওইখানে অনন্য ধাম বাড়িটার নাম হলো, ওই বাড়ির দোতলাতে থাকতেন স্পেন্সারদা। অনেক দিন বর্দার বাড়িতে ছিল, সেই বর্দার বাড়ি থেকে হাউজরন দাস, স্পেন্সারদা সকলে ওখানে ছিল, এমনকি স্পেন্সারদার স্ত্রীও ছিল। তো সেই স্পেন্সারদা কালক্রমে কেমন যেমন করে হোক না কেন ওই অনন্য ধামে এসে আশ্রয় নেন এবং 1996 সালের 22শে ডিসেম্বর তিনি দেহ রক্ষা করেন অনন্য ধামে। 1949-এ স্পেন্সারদার সাথে আমার কলেজ করে দেখা হয়েছিল। তিনি আমাকে অনুপ্রেরণা করেছিলেন সেই দেহঘরে আসার জন্য। আমি প্রশ্ন করেছিলাম প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়। স্পেন্সারদা আমাকে বলেছিলেন, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার যিশু দেহঘরে আছেন, তুমি যাও তার কাছে জিজ্ঞাসা করো। আমি সেদিন তার কথা বলেছিলাম, ইউ আর এ ম্যাড ম্যান, তোমার যিশু এসে দেহঘরে বসে থাকবে, এ কি কখনো সম্ভব? স্পেন্সারদা আমাকে জড়িয়ে ধরে বলল, সেই কলেজ স্কোয়ারের মধ্যে সন্ধ্যাবেলায় জ্যোৎস্না রাতে দুই একটা ট্রাম তখন ঘর ঘর করে ইউনিভার্সিটির পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা দুজন সেই নিশিত রাত্রির মধ্যে একজন আরেকজনকে আলিঙ্গন করেছিলাম। সেই স্পেন্সারদা 1996 সালের 22শে আগস্ট দেহ রক্ষা করলেন। তাকে কবর দেওয়া হলো, তাকে আর দাহ করা হয়নি। স্পেন্সারদাকে যখন হাউজরমানদাকে দাহ করা হয়েছিল, তিনি বলে গেছিলেন আমাকে দাহ করবে এবং আমার যে চিতা থাকবে সেগুলিতে দক্ষিণেশ্বরে, প্রয়াগে ইত্যাদি বিভিন্ন স্থানে সেগুলো গঙ্গায় ভাসিয়ে দিবে। কিন্তু স্পেন্সারদা যে মারা গেলেন অনন্য ধামে, রঙ্গনবের অবস্থিত হচ্ছে অনন্য ধাম মিত্র লজে, যেখানে হাসপাতাল আছে কাজলদার, ওইখানে একটা বাড়ি আছে রাস্তার উপরে বাড়িটা। সেই বাড়িটার নাম হলো, সম্পূর্ণ জায়গাটার নাম হলো অনন্য ধাম। ওইখানে কি হলো, স্পেন্সারদা মারা গেলেন। হরিনারায়ণ দাস বলে একজন দাদা ছিলেন, অশ্বিনীদের ছেলে, ঋত্বিক, খুবই সৎ ছেলে এবং কাজলদার অ্যাসিস্ট্যান্ট। হরিনারায়ণ দা সমস্ত চেষ্টা চরিত্র করে আমাকে বলেছিলেন, হরিনারায়ণ বলেছিলেন, মণিদা আমি যে কিভাবে যে ওনাকে নিয়ে গেলাম আর কেমন করে যে পারমিশন নিলাম এবং নন্দন পাহাড়ে গিয়ে ওনাকে কেমন করে সমাধি ছিলাম, সে বলতে বলতে আমার কাছে হাউ হাউ করে কেটে দিল হরিনারায়ণ। এত কষ্ট হয়েছিল তাকে নিয়ে যেতে, তাকে ওইখানে পারমিশন করাতে এবং নন্দন পাহাড়ে ও সমাধি দিতে, কবর দিয়েছিল সেখানে। সেই স্পেন্সার সাহেব আর আমাদের মধ্যে এখন আর নাই, কিন্তু হি ইজ আমার মনে হয় ফার্স্ট ম্যান যিনি দীক্ষা নিয়েছিলেন। তার কথা তো পরে হাউজরমানে দীক্ষা নেন। স্পেন্সারদা ঋত্বিক ছিলেন, বহু লোককে দীক্ষা দিয়েছিলেন। ঠাকুরের বই, ওই লাইগেট বইটা তিনি প্রথম প্রকাশ করেন বললেই হয়, ইংরেজিতে। প্রথমে সাইক্লোস্টাইন মেশিনে টাইপ করে সাইক্লোস্টাইন মেশিনে অনেকগুলো কবি বের হতো, তারপর বই আকারে বের হয়, যেটা আমরা এখন পাচ্ছি। সেই স্পেন্সারদাও ঠাকুর চলে গেলেন। একদিন আমার মনে আছে
আলোচনা পত্রিকাতে পড়েছিলাম, পেশাদা একা একা বসে আছেন, ঠাকুর সেখানে একটু অনত দূরে বসে আছেন। পেশাদা ঠাকুর কাছে আসলেন, ঠাকুর জড়িয়ে ধরলেন, আর পেশাদা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, বললেন, আমি আমার মনে হয় জীবনে সবচেয়ে পৃথিবীর মধ্যে দুঃখী লোক। ঠাকুর তাকে এত আদর সোহাগ করলেন, কোলের মধ্যে বুকে টেনে নিলেন। সেই সমাধি মন্দিরের কাছে ওইখানে একটা পাথরের মধ্যে, এটা আমি আলোচনা পত্রিকাতে পড়েছি, সেই বেদনা, সেই দুঃখ যেটা স্পেন্সার সাহেব ঠাকুরের কাছে করেছিলেন, সেই কথা পড়ে আমার নিজের চোখের জল এসে গেছিল। ঠাকুর তাকে এত ভালোবাসা দিয়ে, এত আদর সোহাগ করে, আপন করে নিয়ে, নিজের পিতৃ স্নেহ দিয়ে তাকে বাড়িয়ে তুলেছিলেন, আদর সোহাগ যত্ন দিয়ে ভালো করে তুলেছিলেন। দাদা, সে কথা কি বলবো আমি, আমার ভাষা পায় না। আর পেশাদা সম্বন্ধে আর একটা হাসির কথা খুব বলি। পেশাদা খুব আস্তে আস্তে কথা বলতেন। হজরমানদা যখন তাড়াতাড়ি কথা বলেন, পেশাদা তা নয়। পেশাদার ইংরেজি খুব স্পষ্ট। আমার বাড়িতে তিনি প্রায় যেতেন। আমার মনে আছে একদিন আমি 1.5 কি 2 দিনের পায়েস করেছিলাম, সেই পায়েসের বাটিটা এনে পেশাদার কাছে রেখেছিলাম। উনি পেশাদা বাটিটা এরকম ধরে মুখের মধ্যে দিয়ে, মানে এক নিঃশ্বাসে 1.5 পায়েস খেয়ে ফেললেন। তিনি পায়েস খেতে খুব ভালোবাসতেন। পায়েস এইভাবে অনেক বাড়িতে তিনি পায়েস খেয়েছেন। আমার মনে আছে আমি সেদিন পেশাদার কাছে 1.5 দুধের পায়েস রান্না করেছিলাম। পেশাদার জন্য করিনি, করেছিলাম আমরা খাবো বলে। কিন্তু পেশাদা আসলেন, পায়েস ভালোবাসেন, আমি পায়েসের বাটিটা ওনার কাছে দিলাম। বাটিটা 2 হাতে ধরে এমন করে খেলো না, কি বলবো, আমার তৃপ্তিতে মন ভরে গেল, একটুকু বাকি থাকলো না, সবকিছু নিঃশেষ করে দিলেন তিনি। 1996 সালে, প্রায় তখন তার বয়স প্রায় 90-র উপরে হয়ে গেছে, 94 হবে, আমি ঠিক ক্যালকুলেশন করে বলতে পারছি না, 90-র উপরে হবে বয়স। তিনি দেহ রক্ষা করলেন, তিনি চলে গেলেন। এইসব সাহেবগুলির অবদান, এইসব সাহেবগুলি যে আমাদের কি প্রেরণা দিয়ে গেছেন, কত বক্তৃতা, কত মানুষকে উদ্বুদ্ধ করেছেন, কত ভারতবর্ষের বিভিন্ন বড় বড় লোকেরা এসে পেশাদার সাহেবের কথা বলে এবং তার ঠাকুরের প্রতি একান্ত অনুরাগের কথা শুনে তারা নিজেরা মোহিত হয়ে গেছেন, অনেকে দীক্ষাও নিয়ে গেছেন। পেশাদার ঋত্বিক হিসাবে বহু লোককে দীক্ষা দিয়েছেন। ভারতবর্ষের বহু জায়গায় তিনি গিয়েছেন, হিমালয় পর্বতেও তিনি গিয়েছিলেন। সেই পেশাদা আমাদের মধ্যে আর নাই, তিনি চলে গেছেন। এইভাবে আস্তে আস্তে পুরনো লোকগুলো, আমার আরেকজন লোকের কথা বলার ইচ্ছা ছিল আজকে, কিন্তু সময় কম। আমার মনে হয় আরেকজন লোকের কথা আর হবে না, অন্যদিন যদি পারি বলবো। পুরানো ভিত্তিতে নূতন বিরাজ করতে হয়, পুরাণকে কখনো বাদ দিতে নাই। শ্রী ঠাকুর তার মধ্যম পুত্র পূজনীয় বিবেকরঞ্জন চক্রবর্তী মহোদয়কে বলেছিলেন, যিনি দ্বিতীশ্রী নাট্যশিল্পমের প্রতিষ্ঠাতা, নাম দিয়েছিলেন শ্রী ঠাকুর দ্বিতীশ্রী নাট্যশিল্পম। তিনি এত ভালো ভালো লোক নিয়ে আসতেন দেওঘরে, যারা দেওঘরের আমাদের উৎসবের সময়ে নাটক করতেন, থিয়েটার করতেন, যাত্রা করতেন। বড় বড় লোক অনেক নিয়ে আসছিলেন। তো 2-1 লোক অনেক সময় ছাড়িয়ে দিয়েছিল পুরানো লোক। ঠাকুর তার মধ্যম পুত্র পূজনীয় বিবেকরঞ্জন চক্রবর্তী মহোদয়কে বলেছিলেন, শ্রী বিবেকদাকে বলেছিলেন যে দেখ, পুরানো লোক কখনো ছাড়বি না, পুরানো লোককে কখনো ছাড়বি না। সৎসঙ্গের মধ্যেও পুরানো লোক বহু আছে। পুরানো লোকের মধ্যে যে জ্ঞান, যেই ভাবধারা, ঠাকুরের প্রতি যে অনুরাগ, ঠাকুরের প্রতি যে বিশ্বাস, ঠাকুরকে যে তারা কত আপন করে নিয়েছেন, দুঃখে কষ্টে অনাহারে অনিদ্রায় দিনের পর দিন তারা ঠাকুরের প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সেই তাদের এই দৌলতে আমরা আজকে ঠাকুরকে চিনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। তারা কিভাবে প্রচার করেছেন,
মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, খাওয়া নাই, অন্ন নাই, বস্ত্র নাই, কিছু নাই, তথাপিও শুধু মাথায় শুধু ঠাকুর ঠাকুর ঠাকুর। কি শক্তি তারা লাভ করেছিলেন, কি আনন্দ তারা পেয়েছিলেন, যার ফলে ওই মহাপুরুষকে কেন্দ্র করে, ওই অবতার পুরুষকে কেন্দ্র করে তারা জীবন যুদ্ধে জয়ী হয়ে গিয়েছিলেন। তাই আমরা তাদেরকে আগে স্মরণ করি, তাদের গুণগান করি, তাদের নাম করি। এ যদি আমরা ভুলে যাই, আমাদের অধঃপতন আসতে বেশি দেরি হবে না। ঠাকুর এবং ঠাকুরের পার্শ্বদ যারা ছিলেন, যারা আত্মত্যাগ করেছিলেন, স্বার্থ ত্যাগ করেছিলেন, চাকরি ছেড়ে দিয়ে আসছিলেন, হাজার হাজার টাকা মায়না পেতেন, আর এইখানে সৎসঙ্গে এসে অতি কষ্টে কালাতিপাত করেছেন, দিন যাপন করেছেন। ভিক্ষা করে হোক বা সামান্য অ্যালাউন্সের মাধ্যমে হোক বা অ্যালাউন্স না নিয়ে হোক, ছেড়ে বেড়ে নিয়ে এত কষ্ট করেছেন। এইভাবে সৎসঙ্গ গঠিত হয়েছিল ঠাকুরের প্রেরণায়, ঠাকুরের ভালোবাসায়, ঠাকুরের দিব্য দৃষ্টিতে আপন করা, প্রাণ করা ঠাকুরের অহৈতুক ভালোবাসা নিয়ে। কি বলবো দাদা আপনাদের, সেই ভালোবাসার মানুষ শেষে ঠাকুর। আমাদেরও 1969 সালে জানুয়ারি মাসে 27শে জানুয়ারি তিনিও আমাদের চলে যান। আমাদের কে আছে এখন সম্বল? আছে শুধু তার বাণী, আছে শুধু তার চলনগুলো, আছে শুধু তার বলাগুলো, আছে শুধু তার প্রেরণা, আছে শুধু তার মূর্তি, আছে শুধু তার স্মৃতি। যেই স্মৃতি বহন করে, যে আদর্শকে গ্রহণ করে, তার যে বাণীর ভিতরে এমন কোনো জিনিস নাই যে তিনি সমস্যার সমাধান দিয়ে যাননি। প্রতিটি জিনিসের তার কাছে সমাধান রয়ে গেছে। তার কাছে অজানা কিছু নাই, অজানা কিছু নাই, অজানা কিছু নাই। সেই ঠাকুর আমাদের বলে গেছেন, সেই আমাকে কেন্দ্র করে, আমাকে মুখ্য করে তোমরা দিন যাপন করো, তোমরা চলো। অভাব, অভিযোগ, দুঃখ তোমাদের কিছুই করতে পারে না। ভারতবর্ষ আবার জাগ্রত হয়ে উঠবে। তোমরা আদর্শ প্রাণ হও, জীবন্ত আদর্শ প্রাণ হও। শুধু গীতাখানা কাঁধে নিয়ে গেলে পতিত পাবন সীতারাম করলে হবে না। গীতাকে ধরতে হবে, গীতার মানুষটাকে ধরতে হবে। সেই জন্য ঠাকুর বললেন, জীবন্ত ইষ্ট চাই, জীবন্ত গুরু চাই, জীবন্ত আদর্শ চাই। সেই জীবন্ত আদর্শই হচ্ছেন পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র। যে পর্যন্ত তিনি না আসেন সে পর্যন্তই তিনি আমাদের কাছে জীবন্ত। তাকে নিয়েই আমাদের চলতে হবে। এই কথা বলি আপনাদের সামনে। সেই ঠাকুর আমাদের কাছে যে আদর্শ, যে অনুপ্রেরণা তিনি আমাদের দিয়ে গেছেন, যেইগুলি তিনি আমাদের রেখে গেছেন, বলে গেছেন, করতে বলে গেছেন, আচার আচরণশীল হয়ে নিজে আচরণশীল হয়েছেন, আমাদেরও আচরণশীল হতে বলেছেন। তার একটা জিনিস আমি দেখেছি, প্রত্যেকটা জিনিসে তার দৈব, তার হাত নাড়া, তার তামুক খাওয়া, তার কাপড় পরা, তার হাঁটা, তার চলা, তার খাওয়া দাওয়া, তার কথা, তার ব্যবহার, তার মিষ্টি কথা মানুষের প্রাণ কেড়ে নিয়ে যেত। কখন আছিস, কেমন আছিস, এইভাবে এটা কর, এইভাবে এটা কর, আহ জবর কাম করেছিস, আলাদিন প্রদীপের মতো এসে উপস্থিত হয়েছিস। কত সম্বোধন, কত আদর, কত সোহাগ, কত তৃপ্তি, কত প্রেম যে তিনি আমাদের দিয়ে গেছেন। দাদা কি বলবো, প্রেমের খনি, অনন্ততা প্রেমী, ইনফাইনাইট প্রেম যাকে বলে, তার হৃদয় থেকে সতই উৎসারিত হতো সেই প্রেমের জোয়ার, সেই প্রেমের বাতাস এখনো কোন কোন ভক্তের মধ্যে, আপনাদের মধ্যে যারা আমার কথা শুনছেন, নবদ্বীপবাসী ওই যে ব্রহ্মদাকে কিভাবে উৎসাহ দিয়েছিলেন, কি না করেছেন। সেই ব্রহ্মদা আজকে অসুস্থ হয়ে পড়ে আছেন, তাকে মাথার উপরে রেখে আমাদের সমস্ত সকলের সেবা দেওয়ার কর্তব্য বলে আমি মনে করি। ক্ষমা করবেন আমাকে, আমি হয়তো একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি, কিন্তু যারা ইষ্টপ্রাণ লোক, তাদের চরণ সেবা, তাদের চলন সেবা, তাদের ভাবমুখী চলন, এই আমাদের একটা মস্ত বড় সম্পদ রয়ে গেছেন। যারা ইষ্টপ্রাণ, প্রাণ ভরে তাদেরকে ভালোবাসতে হয়। নূতনের জোয়ানা করে লাভ নাই, পুরাণের জোয়ানা দিয়ে নূতনকে গঠিত করতে হবে আমাদের। যজন যাজন ইষ্টবিদ সস্তনী পরায়ণ হয়ে যা আমাদের চলছে, আমাদের আজকে কর্ণাধার যিনি, তিনি যেভাবে আমাদের উপদেশ দিচ্ছেন, যিনি যেভাবে ঠাকুরের কথা বলছেন, আপ্রাণ হয়ে ঠাকুরকে নিয়ে চলার জন্য তিনি উদ্যম হয়ে চলছেন, তার কাছে আমরা যাই, তাকে দেখি, চেহারা কত সুন্দর,
মুখ কত সুন্দর, তার ভিতর দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে ঠাকুরের। তিনি আমাদের ঠাকুর কথা বলে সবসময় উদ্বুদ্ধ করছেন। তিনি আমাদের শ্রী বাবাই বাবু, প্রণাম করি তাকে। ঠাকুর পরিবারের সকলকে প্রণাম করি। আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরকে হৃদয়ে রাখবেন। ঠাকুরকে যত হৃদয়ে রাখবেন, যত তার নাম ধ্যান পড়াবেন, যত তার মূর্তি চিন্তা করবেন, দেখবেন আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা, কর্ম ইত্যাদি অটোমেটিক্যালি এসে যাবে। এই নয় যে স্ট্যাগনেন্ট হয়ে থাকবেন না, মুভমেন্ট চাই। ঠাকুর বলে মুভমেন্ট চাই, করা চাই, কর্মই পাওয়ার জীবনী। আমরা আরো তার জন্য উদ্বেল হয়ে, আরো আকুলতা নিয়ে, আরো আপ্রাণতা নিয়ে ঠাকুরের মহাবাণী, ঠাকুরের জীবন নিঃসন্দি বাণী, অমৃত বাণী, এগুলি সমস্ত আমরা নিজেরা আরো আমাদের নিজেদের মধ্যে সঞ্চারিত করে তুলবো। পরম পিতা আপনাদের মঙ্গল করুক, সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন। এটুকুই বলে আমি আজকে আমার কথা শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। প্রণাম নিবেন আমার দাদা। কত কথা মনে পড়ে। সাক্ষাৎ দর্শনের ঘটনা, 43তম পর্ব। রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে BA, BSc, MA, LLB। শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল। শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয়, পরিচিত, শ্রদ্ধার, ভালোবাসা দাদা। খুব সুন্দর আজকে সেই সাক্ষাৎ দর্শনের ঘটনা দাদার মাধ্যমে আমরা শুনতে পাই, এবং অল্প সময়ের জন্য হলেও আমরা সেই সময় চলে যাই। শ্রদ্ধা দাদাকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, প্রণাম জানাই। দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি। শ্রী ঠাকুরের আতুল চরণে পরিবার, পারিপার্শ্বিক সকলেরই সুস্থ মঙ্গল কামনা করি শ্রী ঠাকুরের আতুল চরণে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেসপেক্টেড শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদা, সমুদ্রগড়, পশ্চিমবঙ্গ থেকে। দাদাকে আমি আহ্বান করছি আজকে যে আমরা কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা, 43তম পর্ব আজ আমরা শুনলাম। সকলের সঙ্গে পথ চলার আমি শ্রদ্ধা মিন্টু দাদাকে আহ্বান করছি দাদার মঙ্গল কামনা করার জন্য, পরিবারের সকলের মঙ্গল কামনা করার জন্য। জয় গুরু, জয় গুরু। এতক্ষণ আমরা নবদ্বীপ সৎসঙ্গ বিহারের আয়োজিত 1199তম দিনের অনলাইন ভার্চুয়াল মহতি প্রাতকালীন প্রভাতী সৎসঙ্গের 43তম পর্ব ছিল কত কথা মনে পড়ে। আজকের এই এক অপূর্ব অসাধারণ ইষ্টপ্রসঙ্গ, ভাবমুখী ইষ্টপ্রসঙ্গ শোনার পর আর কিছু বলার থাকে না। তবুও শ্রদ্ধেয় মৃদুল ভৌমিক দাদার আহ্বানে কিছু বলবার যে আহ্বান উনি জানালেন, আমি কিছু বলার চেষ্টা করছি মাত্র। আজকের এই অভূতপূর্ব ইষ্ট প্রসঙ্গে আমাদের পরম শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা বললেন, ইষ্ট প্রসঙ্গে শ্রী ঠাকুরের যে বলা কথা, পুরাণের মধ্য দিয়ে নতুনকে আলিঙ্গন করে নিতে হয়, পুরনকে বাদ দিয়ে কিছু হয় না, পুরনো লোককে কখনো ছাড়বি না। বিবেক রঞ্জন চক্রবর্তী দাদাকে তিনি বলেছিলেন। অশেষ শ্রদ্ধেয় বিবেক রঞ্জন চক্রবর্তী দাদাকে, পরম পূজনীয় বিবেক রঞ্জন চক্রবর্তী দাদাকে ঠাকুর বলেছিলেন। ঠিক তেমনি আজকে আমরা একজন সৎসঙ্গ জগতের অতি পুরনো মানুষের কাছ থেকে আমরা একজন পুরনো সাহেব, যিনি শ্রী ঠাকুরের পুরনো পার্ষদ বলা যায়, তার কথা শুনলাম। আগের দিন আমরা 42তম পর্বে শুনেছিলাম রে হাউজারম্যান দাদা এবং ইউজিন এক্সম্যান সাহেবের কথা। প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, ঠাকুর কখন, ভগবান কখন অসহায় বোধ করেন? শ্রী ঠাকুর বলেছিলেন, যখন তার শিষ্যরা অবমাননা করে। ঠিক তেমনি আজকেও আরো একজন দিকপাল, পণ্ডিত, একদম বিদগ্ধ সাহেবের কথা আমরা শুনছিলাম। অনেক অনেক অজানা কথা আমরা আজকে শুনলাম স্মৃতিচারণার মধ্য দিয়ে। 1961 সালের 12ই আগস্টের ঘটনা, দেওঘরে সেই ঘটনার কথা শুনছিলাম। অনেক অনেক অজানা কথা যে স্পেন্সার সাহেবের অনুপ্রেরণাতে শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভ করেছিলেন। আজকে যিনি ইষ্ট প্রসঙ্গ করলেন আমাদের পরম শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা,
1949 সালে কলেজ স্কয়ারে তিনি এই স্পেন্সার সাহেবের মাধ্যমেই শ্রী শ্রী ঠাকুরের তিনি খোঁজ পেয়েছিলেন এবং তিনি সেদিন স্পেন্সার সাহেবকে ভেবেছিলেন পাগল মানুষ। স্বয়ং জেসাস কিভাবে দেওঘর ধামে থাকতে পারেন? তারপর ছুটে যান, বাকিটা আমরা সকলেই জানি ইতিহাস। সেই রকম একজন মহান সাহেবের কথা শুনলাম, সেই স্পেন্সার সাহেবের কথা, যিনি দারোয়ার পাহাড়ের উপরে শচীনদার কাছে এবং পরম শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদা অজয় গাঙ্গুলি দাদা মারফত শ্রী শ্রী ঠাকুর যে কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আমরা জানি শ্রী শ্রী ঠাকুর কি নন, এত বড় দার্শনিক, এত বড় বিজ্ঞানী, এত বড় শব্দ ব্রহ্মাণ্ডের তিনি অধিকারী। আজকে ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুরের এক অসাধ্য সাধন করার মতো ঘটনা, তিনি যে কত বড় মাপের ইঞ্জিনিয়ার ছিলেন, তার কত বড় মহান চিন্তা ভাবনা, সেটা শুনলাম যে দারোয়ার পাহাড়ের ওখান থেকে পাইপের মাধ্যমে কিভাবে সমগ্র দেওঘরে জল কিভাবে বিতরণ করা যায় সে ঘটনার কথা শুনলাম। সেই দারোয়ার পাহাড়ে গিয়ে নন্দন পাহাড়ের উপরে একটা ট্যাঙ্ক রেখে সেই ট্যাঙ্ক থেকে পাইপ মানে মেশিনের মধ্য দিয়ে পাইপের মাধ্যমে কিভাবে জল সরবরাহ করা যায় দেওঘর ধামে। শুনলাম শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের সেই ছড়ার গ্রন্থ, সেই বিখ্যাত গ্রন্থ অনুশ্রুতির বিভিন্ন বাণীগুলোকে একটি মাত্র কাগজ এবং কলমের মাধ্যমে কি সুন্দর করে সে অনুবাদ করা যায়, সেগুলো ঘটনা শুনলাম। অনেক পুরনো মানুষের ঘটনা আজকে শুনলাম, পরম শ্রদ্ধেয় অজয় গাঙ্গুলি দা, শচীন দা, এবং তারপর শুনলাম প্রসূন সামন্তদার ঘটনা, শুনলাম স্পেন্সার সাহেব দা, তখন দাসবিলায় বলাই দাদা শ্রদ্ধেয় বলাই দা থাকতেন, সেখানে স্পেন্সার সাহেবের বিভিন্ন রকম ঘটনা, চপ মুড়ি খাওয়ার ঘটনা শুনলাম। স্পেন্সার সাহেব দাদাকে শ্রী শ্রী ঠাকুর কিভাবে আলিঙ্গন করে নিয়েছিলেন, কিভাবে তাকে ধরে পুত্র স্নেহে চুম্বন করেছিলেন, সেই ঘটনার কথা আবেগ ভরা শ্রী শ্রী ঠাকুরের সকল কাহিনীর ঘটনা আমরা শুনছিলাম মন্ত্রমুগ্ধ হয়ে। আমরা শুনছিলাম স্পেন্সার সাহেবদার একটা মজার ঘটনা, পরম শ্রদ্ধেয় মণিলালদার বাড়িতে তৈরি সেই পায়েস তৈরি হয়েছে মিষ্টান্ন, সেই মিষ্টান্ন দুহাত দিয়ে পাত্র দিয়ে তিনি পুরো পায়েসটা চুমুক দিয়ে খেলেন। একদম সেই মজার ঘটনার কথা আজও তিনি কি সুন্দর অবলীলায় দারুণ করে স্মৃতি রোমন্থন করছিলেন। আজকে তিনি বেদনা বিধুর হয়ে গেলেন যখন 1996 সালের 22শে ডিসেম্বর স্পেন্সার সাহেবদা দেহ রক্ষা করেন। তখন তার ঘটনা শুনতে শুনতে তখন সেই ঘটনা আমরা শুনছিলাম এবং মণিলালদা বলার সময় তিনি কিভাবে আবেগ তাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। এই হচ্ছে পরম পিতার অপার করুণা। মানুষের মধ্যে ভালোবাসা কিভাবে সঞ্চারিত করতে হয়, কিভাবে শ্রদ্ধার চাষ, ভালোবাসার চাষ করে দিতে হয়, সেই ঘটনা শুনলাম। আরো একজন মনীষীর ঘটনা আমাদের শোনার বাকি থাকলো, আজকে শুনছিলাম মুগ্ধ হয়ে। কত কথা জানা যায়, আমি সবসময় বলি কত কথা মনে পড়ে নয়, কত কথা জানা যায়। আমরা সত্যি শ্রী শ্রী ঠাকুরের পরিশেষে আবার বলছিলেন যে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন পুরনোর মধ্য দিয়ে নতুনকে আলিঙ্গন করে নেওয়ার কথা। ঠিক তাই সৎসঙ্গ জগতের একজন পুরানো মানুষের মুখ থেকে তার স্মৃতিচারণা, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ সান্নিধ্যের ঘটনা, সাহেব একজন স্পেন্সার সাহেবের ঘটনা, সে কত কথা আমরা শুনছিলাম। এভাবে আমরা অভিভূত, আমরা সত্যি পরম সৌভাগ্যবান যে এরকম কত কিছু ঘটনা আমরা শুনতে পারছি, জানতে পারছি। আমরা সত্যি মুগ্ধ হচ্ছি, তৃপ্ত হচ্ছি। এই আলোচনার পরে কিছু বলার থাকে না। আমরা শুধু সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আমার পরম শ্রদ্ধেয় আমাদের সৎসঙ্গ জগতের নয়নের মণি অশেষ শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী মহাশয়ের সুদীর্ঘ সুস্থ ইষ্টচ্ছল পরমায়ু প্রার্থনা জানাই অকাতরে পরম পিতার রাঙা রাতুল চরণে। তিনি যেন সারা জীবন এভাবেই উদ্দীপনার সঙ্গে আমাদের শ্রী শ্রী ঠাকুরের কথা এভাবেই বিতরণ করে যেতে পারেন, আর আমরা সেই অনুপ্রেরণা যেন পেয়ে থাকি। সবশেষে শুনলাম আমাদের উপর তিনি দায়িত্ব দিলেন নবদ্বীপ সৎসঙ্গ জগতের সঙ্গে, নবদ্বীপ সৎসঙ্গ বিহারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আমাদের পরম শ্রদ্ধেয় ব্রহ্মাদার এখন
শারীরিক ভাবে তিনি অসুস্থ, তিনি জগতের কত প্রসারণে তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তিনিও আমাদের অনুপ্রেরণা। তার শরীর খারাপে তার পাশে দাঁড়ানোর কথা বললেন, তার পাশে থাকার কথা বললেন। এটাই তো সৎসঙ্গ আমাদের শেখায়। শ্রী ঠাকুর তো এই ভালোবাসার চাষ, এই শ্রদ্ধার চাষ আমাদের মধ্যে বিতরণ করেছেন। জয়গুরু, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আবারও আমাদের পরম শ্রদ্ধেয় মণিলালদার সুদীর্ঘ সুস্থ ইষ্টচ্ছল পরমায়ু প্রার্থনা জানাই। খুব খুব ভালো থাকুন আপনি, এভাবেই প্রাণোচ্ছল থাকুন। আমাদের মধ্যে দীর্ঘদিন এই সুস্থ থেকে শ্রী ঠাকুরের কথা অকাতরে বিলিয়ে যাবেন, এই প্রার্থনা জানাই, এই কামনা করি আর আমি পরম পিতার রাঙারাতুল চরণে। আর ভগবান আগের দিন বলছিলেন কখন অসহায় বোধ করেন, যখন ভক্তরা তাকে অবমাননা করেন, আমরা যেন মন প্রাণ দিয়ে আমরা পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরকে ভালোবেসে যেতে পারি। আমরা আচার্যর সঙ্গ সান্নিধ্য করে আচার্য পরম্পরার পেয়ে আমরা শ্রী ঠাকুরকে জীবনে ধরে থেকে ভরপুর আনন্দে ভরপুর হয়ে থাকতে পারি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু শ্রদ্ধেয় মৃদুল্লাহ, আমি ধ্বনি দিচ্ছি, আপনি প্রতিধ্বনি দিয়ে দেবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্যবৃত্তিম, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু, জয় গুরু, সকলকে আনন্দিত জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদা সমুদ্রগড় পশ্চিমবঙ্গ থেকে সুন্দরভাবে আজকে প্রত্যেককে মঙ্গল কামনা করলেন এবং আজকে যে আমরা কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা 43তম পর্ব, রেসপেক্টেড শ্রীযুক্ত মণিলাল চক্রবর্তী দাদা ঠাকুরের সভাপতি কৃষিক দেবতা দেওঘর ঠাকুর বাড়ি থেকে দাদার মঙ্গল কামনা করলেন। আমি শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদা সার্বিক মঙ্গল কামনা করি, দাদার সুস্থ মঙ্গল কামনা করি, পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি। খুব সুন্দরভাবে দাদা ধ্বনি পরিবেশন করলেন এবং প্রতিধ্বনিতে আমাদের শ্রদ্ধেয়